কি বাচ্চা ছেলের মতো করছো? আর একটু জোরে জোরে চাপ দাও। অনেক জোরে তো দিচ্ছি ম্যাডাম, আরো জোরে দিতে হবে? হ্যাঁ, আরও একটু জোরে জোরে চাপ দাও। আমি জোরে জোরে চাপ দিতে শুরু করলাম। রূপালী ম্যাডাম শান্তি ভোগ করে শব্দ করতে শুরু করলো। আহ! চাপাচাপির রহস্য মাথা ঢুকছে না, তাই তো? দাঁড়ান, তাহলে আমি আপনাকে পুরো রহস্য বুঝিয়ে বলছি। গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছি চাকরি করার জন্য। একজন কথা দিয়েছিল যেমন করে হোক চাকরিটা আমাকে পাইয়েই দিবে। অবশেষে একটা ভরসা নিয়ে চাকরির জন্য এসে দেখি আমার জায়গায় অন্য একজনের চাকরিটা হয়ে গেছে। চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু শেষে হতাশা ছাড়া আর কিচ্ছু সঙ্গে ছিল না। অবশেষে ফেসবুক পেজের একটা চাকরির বিজ্ঞাপন দেখে খুশি মনে আমার শিক্ষাগত যোগ্যতা সাবমিট করলাম। একটা কোম্পানি সিকিউরিটি সুপারভাইজার হিসেবে চাকরি দেওয়ার কথা বলে অবশেষে একটা বড়লোক বাসার দারোয়ান হিসেবে দাঁড় করিয়ে দিল। বেকার বসে থাকার চেয়ে ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিয়ে যা হলো মেনে নিলাম। বাড়িওয়ালার একমাত্র মেয়ে রূপালী কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। আজকে হঠাৎ তার রুমের আমাকে ডেকে কী সব উল্টাপাল্টা কথা বলছে, আমার মাথায় ঢুকছে না। অয়ন, তুমি একটু পাগুলো টিপে দাও, অনেক ব্যথা করছে। কি বলছেন ম্যাডাম? সেদিন আমি আপনার হাত ধরেছিলাম বলে তার জন্য থাপ্পড় দিয়েছিলেন, আর আজকে আপনি পা টিপে দেওয়ার কথা বলছেন? সেদিন যা হয়েছিল বুঝতে পারিনি, হঠাৎ করে মাথায় রাগ উঠলো আর তোমাকে থাপ্পড় দিয়ে বসলাম। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি যা করেছি না বুঝে করেছিলাম। আমরা গরিব মানুষ ম্যাডাম, সামান্য দারোয়ানের চাকরি করি। আপনাদের হাতের একটু একটু মার খেলে তাতে কিচ্ছু হবে না। আপনি শুধু শুধু সরি বলে নিজেকে কেন ছোট করছেন? তুমি প্লিজ আমার উপর কোনো মন খারাপ করো না। সেদিন ব্যবহারের জন্য আমি লজ্জিত, আর কোনো দিনও তোমাকে কষ্ট দিতে চাই না। আপনার উপর আমার কোনো রাগ নেই। আমি তাহলে এখন আসি ম্যাডাম। আসি মানে? তোমাকে না বললাম আমার পাটা একটু টিপে দিতে? কি বলছেন এসব? যদি বড় সাহেব দেখে তাহলে আমাকে মেরেই ফেলবে। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বাড়িতে আমি আর তুমি ছাড়া কেউ নেই। কেউ নেই মানে? বড় সাহেব আর বড় ম্যাডাম কোথায় গেছেন? আপুর বিজনেস পার্টনারের মেয়ের বিয়েতে। আমি তো সারাক্ষণ গেটেই ছিলাম। তাহলে বড় সাহেবকে কোথাও যেতে দেখলাম না কেন? কি অয়ন, বয়স না হতেই সব কিছু ভুলে যাওয়া শুরু করেছো দেখছি। তোমাকে যে বাজারে ডিম আনতে পাঠিয়েছিলাম ভুলে গেলে চলবে? ওহো ম্যাডাম, আমার মনে পড়েছে। কিন্তু বড় সাহেব আর ম্যাডাম যখনই কোথাও যেতেন আমাকে বলে যেত বাড়িটা ঠিকমতো দেখাশোনা করতে। এইবার তো আমি বাড়িতে আছি, তাহলে তোমাকে কেন শুধু শুধু দেখে রাখতে বলবে? হ্যাঁ সেটাই তো, কিন্তু আপনি গেলেন না কেন? সেটা তুমি পরেই জানতে পারবে। এখন নাও আমার পাগুলো একটু টিপে দাও। আমি মনে মনে ভাবছি তাহলে রূপালী ম্যাডাম কি কোনো ছেলেকে ডেকেছে নাকি তার বাসায়? না হলে আমাকে যে বলল একটু পরে সব বুঝতে পারবো। আর সে কেন একা এত বড় বাড়ি থেকে গেলেন? তাছাড়া বড়লোকের ছেলে মেয়েরা আজকাল এইসব করে থাকে। কি হলো অয়ন, কি ভাবছো? নাও। কথাটা বলে রূপালী ম্যাডাম শুয়ে পড়ল। আমি আস্তে আস্তে তার বিছানার দিকে এগিয়ে যাচ্ছি। আগে কখনো তো ভেতরে আসতে বলেনি আমাকে। বুঝতে পারছি না আজকে হঠাৎ কেন তার বেডরুম পর্যন্ত ডেকে নিয়ে আসলো। তাছাড়া অনেক দিন হলো দেখছি রূপালী ম্যাডাম আমাকে ছাদ থেকে দেখে আর হাসে। ম্যাডাম কি আমার সাথে খারাপ কিছু করার পরিকল্পনা করছে নাকি? এই তো কিছুদিন আগের কথা। রূপালী ম্যাডাম গেটে এসে আমাকে খুঁজে না পেয়ে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আমারও সারাক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। আমি গিয়েছিলাম এক কাপ চা খাওয়ার জন্য। ভেতরে এসে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি একটু নরম কণ্ঠে বললাম, ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কতক্ষণ হলো ডাকছি, কোথায় গিয়েছিলে তুমি? ম্যাডাম একটু দোকানে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। সারাক্ষণ কাজে ফাঁকি দিয়ে শুধু এদিকে সেদিকে ঘোরাফেরা। কি বলছেন ম্যাডাম?
আমি আবার কখন কাজে পাকিয়ে দিয়েছি? ঘোরাফেরা করলাম কখন? তোমার কাজ কি এখানে দাঁড়িয়ে থাকা, তাই তো? তাহলে তুমি এখানে থাকতে অচেনা মানুষ ভিতরে যায় কেমন করে? আমি তখন ওয়াশরুমে গিয়েছিলাম, সেই সুযোগে ভিতরে চলে গেছে। দরজায় তালা লাগিয়ে যেতে পারোনি? যদি আপনারা বাইরে কোথাও যাইতেন তখন তো সমস্যা হতো। আমি না আসা পর্যন্ত আপনাদের অপেক্ষায় করা লাগতো। শুধু মুখে মুখে কথা বলতে শিখেছো। এই যে যাও, দোকান থেকে 1 কেজি চিনি এনে দাও। আমি আর কোনো কথা না বলে চুপ করে টাকাটা নিয়ে চললাম দোকানের দিকে। বড়লোক মানুষের সমস্যার অভাব নেই, কিন্তু এত সমস্যার মাঝেও তাদের কোনো ভুল দেখতে পাই না। সত্যি কথা বললেও তাদের কাছে মনে হয় আমরা মুখে মুখে তর্ক করি। চিনি নিয়ে তাড়াতাড়ি এসে দেখি ম্যাডাম এখানেই দাঁড়িয়ে আছে। কি হলো, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? তাহলে কি ভিতরে চলে যাব? যদি কোনো চোর ঢুকে যেত তখন? তাহলে ভালোই করেছেন। এবার কি বক বক করবে নাকি চিনিগুলো তুমিও নিয়ে দাঁড়িয়ে থাকবে? আমি রূপালী ম্যাডামের হাতে চিনিটা দিয়ে বাকি টাকাগুলো ফেরত দেওয়ার জন্য হাত তুলে বললাম, ম্যাডাম, বাকি টাকাগুলো নিতে ভুলে গেছেন? তখন ম্যাডাম বলে উঠল, ওইটা তোমার কাছেই রেখে দাও। না ম্যাডাম, আমার কোনো বকশিস লাগবে না। আর আমি যে কাজটা করে দিয়েছি সেটা তো আমার দায়িত্ব ছিল। আমি বলেছি তো তোমার কাছে রেখে দিতে। কথাটা বলে রূপালী ম্যাডাম চলে যাওয়ার সময় আমি ভুল করে পিছন থেকে হাতটা ধরে ফেলেছিলাম। তখন ম্যাডাম হাত ধরার কারণে রেগে গিয়ে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বসলেন। তারপর রাগের মাথায় আমাকে বকাবকি করে চলে গেল। সে থাপ্পড়ের কথা আজও বলতে পারিনি। আর আজকে আমাকে বলছে তার পা টিপে দেওয়ার জন্য। বিছানার পাশে যেতেই রূপালী ম্যাডাম বলল, কি হলো, নাও। রূপালী ম্যাডামের কথা শুনে ভাবনা থেকে বেরিয়ে আসলাম। আমার হাতগুলো থরপর করে কাঁপছিল। এসব বড়লোকের মেয়ের গতি বোঝা বড়ই কঠিন। যখন দরকার হবে তখন সব কিছু করতে পারবে, কিন্তু আবার প্রয়োজন শেষে সব কিছু তাদের বিরক্ত মনে করবে। আমি আস্তে আস্তে রূপালী ম্যাডামের পা দুটো চাপ দিতে শুরু করলাম। কি হলো, তুমি বিছানায় বসে নাও। না ম্যাডাম, আমি এভাবেই ঠিক আছি। অয়ন, আমি বসতে বলেছি কিন্তু। ম্যাডাম, আমার কাপড় অনেক ময়লা, এখানে বসলে বিছানা চাদর নষ্ট হয়ে যাবে। তোমার জুতোতে অনেক ময়লা লেগে আছে, তাহলে তো ঘরটাও নষ্ট হয়ে যাচ্ছে। বেশি কথা না বলে যা করতে বলেছি করো। গ্রাম থেকে শহরে আসা ছিল আমার সব থেকে বড় বোকামি। বাড়িতে বাবার সাথে কৃষিকাজ করাটাই ভালো ছিল, কিন্তু যেখানেও হাজারটা সমস্যা। গ্রামের মানুষ আমাকে দেখে বাবাকে বলতো, ছেলেকে এত কষ্ট করে পড়াশোনা করি কি লাভ হলো, সেই তোমার মতো মাঠে কাজ করছে। আমি ভয়ে ভয়ে বিছানায় উঠে ম্যাডামের পায়ের কাছে বসলাম। তারপর তার নরম পা দুটো চাপ দিতে শুরু করলাম। একটু জোরে জোরে চাপ দাও, কি বাচ্চাদের মতো খেলা করছো? রূপালী ম্যাডামের কথা শুনে একটু জোরে জোরে চাপ দিতে শুরু করলাম। একটু পরে, আর একটু উপরের দিকে চাপ দাও। এখানে, আর একটু উপরে। হাঁটুর দিকে যতই হাত দিচ্ছি রূপালী ম্যাডাম আমাকে আরো উপরে হাত দিতে বলছে। অবশেষে আমি বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে নিচে দাঁড়িয়ে রইলাম। রূপালী ম্যাডাম আমার দিকে আবার দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো অয়ন, তুমি নেমে গেলে কেন? দেখুন ম্যাডাম, আপনি যেটা করছেন সেটা একদম ঠিক না। আমি আর আপনার কোনো কথা শুনতে পারবো না। রূপালী ম্যাডাম বিছানা থেকে নেমে আমার কাছে এসে দাঁড়ালো। বসা গায়ে তার ওড়না ছিল না, বুকের তিল আমি স্পষ্ট দেখতে পারছি। চোখ দুটো নিচু করে কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। ম্যাডাম আমাকে বলল, তুমি আমার কথা শুনবে না, তাই তো? দেখুন, আমি দারোয়ানের চাকরি করি। তাছাড়া আমি একজন ছেলে মানুষ হয়ে আপনার শরীরে হাত দিতে পারবো না, পাপ হবে। আমি জানি তুমি একজন সৎ চরিত্রের ছেলে। তাছাড়া অনেক দিন হলো তোমাকে একটা কথা বলবো বলবো করে আর বলা হয়নি। কি এমন কথা যে আমাকে বলার সুযোগ পাননি আপনি? আমি তোমাকে ভালোবাসি অয়ন। আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে?
এইসব উল্টাপাল্টা কথা বলছেন? না অয়ন, আমি একদম সুস্থ মাথায় ভেবে চিন্তে বলছি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আপনি আমার মতো একজন দারোয়ানকে ভালোবাসতে যাবেন কোন দুঃখে? তাছাড়া আপনি বড়লোকের একমাত্র মেয়ে, আর আমি সামান্য একজন দারোয়ান। আমি জানি তুমি একজন গরিব বাবার ছেলে, কিন্তু পৃথিবীতে সব মেয়েরা চায় তার স্বামী একজন সৎ চরিত্রের ভালো মানুষ যেন হয়। তাহলে আমি কেন চাইতে পারি না? হ্যাঁ, চাইতে পারেন, কিন্তু ভুল মানুষকে আপনি পছন্দ করেছেন। আমার পক্ষে আপনার সাথে সম্পর্ক করা সম্ভব না। প্লিজ এসব বলে আমাকে আর বিরক্ত করবেন না। কথাগুলো বলে আমি রূপালী ম্যাডামের রুম থেকে চলে আসলাম। আমার থাকার জন্য গেটের পাশে একটা ঘর করে দেয়া ছিল। পিছন থেকে রূপালী ম্যাডাম নরম কণ্ঠে কয়েকবার ডাক দিল, কিন্তু আমার কোনো সাড়া পাইনি। গেটের কাছে এসে ভাবছি রূপালী ম্যাডামের কথা, তাহলে হয়তো আজকে আমাকে তার মনের কথা বলার জন্য বড় সাহেবের সাথে যায়নি। কিন্তু রূপালী ম্যাডামের মা বাবা কোনোদিন তার ভালোবাসার কথা মেনে নিবে না। আর যদি জানতে পারে আমি তার মেয়ের সাথে সম্পর্ক করেছি, তাহলে সব দোষ আমার কাঁধে আসবে। তখন হয়তো আমার কপালে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। পরদিন সকালে গেটের পাশে বসে ঘুমিয়ে পড়ছি। হঠাৎ গাড়ির শব্দে চোখ খুলে দেখি বাইরে বড় সাহেবের গাড়ি দাঁড়িয়ে আছে। গেটটা খুলে দিতেই গাড়ির ভিতরে প্রবেশ করলো। আমি গাড়ির দরজাটা খুলে দিলাম। বড় সাহেব আর বড় ম্যাডাম বের হয়ে আসলো। সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, সাহেব, কোথায় গিয়েছিলেন আপনারা? আমার বিজনেস পার্টনারের মেয়ের বিয়ে ছিল, সেখানে আমি আর তোমার ম্যাডাম গিয়েছিলাম। জি সাহেব, সব কিছুই ঠিক আছে। রূপালী মামনি ঘুম থেকে উঠছে নাকি? সেটা তো জানি না সাহেব। বাড়িওয়ালা আর ম্যাডাম ভিতরে চলে গেলেন। হঠাৎ উচ্চস্বরে আমি ডাক শুনে শুনে ভয় পেয়ে গেলাম। তারপর ভিতরে যেতে দেখতে পেলাম বড় সাহেব রূপালী ম্যাডামের রুমে দাঁড়িয়ে আছে। সব জিনিসগুলো এলোমেলোভাবে পড়ে আছে দেখে আরো ভয় বেড়ে গেল। বড় সাহেব রেগে আমাকে বলল, কি ব্যাপার, বাসায় কি হয়েছে এলো? সব কিছু এলোমেলা কেন? আমি তো কিছুই জানি না। কি হয়েছিল সেটা তো রূপালী ম্যাডামই বলতে পারবে। আব্বু, আমি একটা ছেলেকে ভালোবাসি। আজকে তাকে ভালোবাসার কথা বলেছি, কিন্তু সে আমার ভালোবাসা স্বীকার করছে না। তাই রেগে আমি এইসব করেছি। ছেলেটা কে মা? আমাকে বলো, আমি কি তাকে বুঝিয়ে বলবো। দরকার হলে তাকে নিয়ে আসবো। বড় সাহেব জিজ্ঞেস করায় আমার বুকটা কেঁপে উঠল। ভয় শরীরের ঘাম ঝরতে শুরু করেছে। রূপালী ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, আমার এখন অনেক ঘুম পাচ্ছে, পরে বলবো কেমন? আচ্ছা, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো কেমন? রূপালী ম্যাডামের ঘরের সব জিনিসগুলো এলোমেলো দেখে অনেকটা ভয় পেয়ে গেছিলাম। কিন্তু রূপালী ম্যাডাম যখন আমার কথা বলবে, তখন তার বাবা আমাকে অপমান করে বের করে দিবে, না হলে অন্য কোনো ব্যবস্থা নিতে পারে। আমার মতো দারোয়ানের সাথে তার মেয়ের বিয়ে কোনো দিনও দিবে না। কিছুক্ষণ পরে আমার জামা কাপড়গুলো গেটের কাছে আমার রুমে রেখে দিয়ে সোজা গ্রামের বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসতে মা জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? হঠাৎ এভাবে না বলে চলে আসলি কেন? আমি সব কিছু খুলে বললাম। মা আমার কথা শুনে বলল, মেয়েটা সত্যিই হয়তো তোকে ভালোবাসে। এসব বড়লোকের মেয়েরা কখনো সত্যিকারের ভালোবাসে না। তাদের মনে যা চায় সেটাই করে। মন চাইলে আপন করে নিবে, আবার ইচ্ছে হলে ছুঁড়ে ফেলে দিবে। না বাবা, সব মেয়েরা এক হয় না। দেখিস, মেয়েটা যদি সত্যিই তোকে ভালোবেসে থাকে, তাহলে তোর জন্য শহর ছেড়ে এখানে চলে আসবে। কি যে বলো না মা, অনেক ক্ষুধা পেয়েছে। যদি কিছু থাকে তাহলে খেতে দাও। তুই ফ্রেশ হয়ে আয়, আমি ভাত দিচ্ছি। ফ্রেশ হয়ে খেতে আরো অনেক গল্প করলাম। মা আমার কথা যত শুনছে ততই অবাক হচ্ছে। অবশেষে বলল, তোকে আর ওই শহরে যেতে হবে না। তোর বাবার সাথে বাড়িতে একটু কাজ করবি, তাতেই চলে যাবে। একদিন পার হয়ে গেল। পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা করে বাড়িতে এসে দেখি বাইরে একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে। চিনতে একটু ভুল হলো না। এই গাড়িটা কার হতে পারে?
কিন্তু রূপালী এসেছে নাকি তার বাবা এসেছে সেটা বুঝতে পারছি না। এক পা দুই পা করে ভিতরে পা ফেলে দেখতে পেলাম এই তো আয়ন এসে গেছে। কি বাবা, এভাবে কেউ না বলে চলে আসে নাকি? তুমি আসার পর থেকে রূপালী না খেয়ে আছে, বলছে যতক্ষণ তোমাকে না দেখবে এক ফোঁটাও পানি খাবে না। আসলে বড় সাহেব। একদম সাহেব বলবে না। তোমাদের বাড়িতে এসেছি তোমাকে নিয়ে দাঁড়ানো চাকরি দেওয়ার জন্য নাকি? মেয়েকে এখানে রেখে যেতে এসেছি। কিন্তু আর কোনো কিন্তু না বাবা, মেয়েটা সত্যিই তোকে ভালোবাসে। তুই এইভাবে মেয়েটার ভালোবাসা শেষ করে দিস না। সবাই বোঝালো, আর রূপালীর চোখের দিকে তাকিয়ে আমার প্রতি তার সত্যিকারের ভালোবাসা দেখতে পেলাম। অবশেষে আমার সাথে রূপালীর বিয়ে হলো। বাসর ঘরে বউকে আদর করতে যাব ঠিক তখনই রূপালী বলে উঠল, আমাকে একদম ধরবে না। কেন? আমাকে একা রেখে চলে আসতে পারলে এভাবে? সারা জীবন দেখেছি ছেলেরা তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যুদ্ধ করে, আর তোমাকে পাওয়ার জন্য আমার এত কিছু করতে হলো। আসলে আমি ভেবেছিলাম। হয়েছে, আর বলতে হবে না। যদি তোমাকে হারিয়ে ফেলতাম তাহলে কি হতো? আমি তোমাকে ছাড়া কিভাবে বেঁচে থাকতাম? রূপালী কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেললো। আমি ভালোবাসা দিয়ে রূপালীর চোখের জল মুছে দিলাম। তারপর রূপালীর গোলাপি রঙের ঠোঁট দুটো আমার ঠোঁটে নিতে তার নরম শরীর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। বউকে আদর করতে করতে ঘুমিয়ে পড়লাম। ভালোবাসা কখনো বড়লোক টাকা পয়সা দেখে হয় না। মেনে নিলে ছোট্ট কুড়ে ঘরেও শান্তি পাওয়া যায়। আর সঠিক মানুষ হলে সব কিছুতেই পূর্ণতা দেখা দেয়। পুরো গল্পটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।